পরের খবর, সরস্বতী ঠাকুর দেখাবো। বাটানগরে 111 ফুটের সরস্বতী প্রতিমা। নিউল্যান্ডের মাঠে জমজমাট বাগদেবীর আরাধনা। এতদিন বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন ক্লাব আলাদাভাবে পুজো করতো, আর এবারই প্রথম যৌথভাবে পুজোর আয়োজন। 111 ফুটের মণ্ডপ কাম প্রতিমা তৈরি করেছেন শিল্পী সোমনাথ তামাদি। এটাই বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি বলে দাবি উদ্যোক্তাদের। কথা বলবো, সমীর মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এর আগে সমীর, শহর কলকাতা একটা অ্যাড ভাইরাল হয়েছিল, এত বড় দুর্গা সত্যি? এবার প্রশ্ন করতেই হচ্ছে, এত বড় সরস্বতী সত্যি? দেখো রুমেলা, দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাটানগর নিউল্যান্ডের মাঠে এই প্রতিমা দেখবার জন্য প্রচুর লোক মানে পশ্চিমবাংলার নানা প্রান্ত থেকে আসছে। এই এত বড় প্রতিমা, কি প্রতিমা, এই লোক দেখে এখনো পর্যন্ত রাস্তার যে বাটানগরের যে নিউল্যান্ডের যে রাস্তাটা আছে, সেই নিউল্যান্ডের রাস্তা ঠিক করছে লোক, যে এত লোক কোথা থেকে আসছে। মহেশতলা নয়, বজবজ নয়, পুরো পশ্চিমবাংলার নানা প্রান্ত থেকে এই ঠাকুর দেখতে আসছে। ঠাকুরের মধ্যে কি আছে? দুর্গা পূজায় মানুষ দেখেছে এত লোক, কিন্তু এই যে সরস্বতী পুজোর মধ্যে এত লোক, এরকম আমরাও দেখিনি এক সময়। কোনো সময় আমরা বিশ্বের কোন জায়গায় এরকম লোক সরস্বতী ঠাকুর হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই যে যারা এখানকার কর্ণধর টিম, অভিষেকের যে টিম, সেই অভিষেক টিম যে মহেশতলা যে এত বড় লক্ষ্মী মানে সরস্বতী ঠাকুর প্রতিমা তৈরি করে যে দু মাস ধরে যে ক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল আজকে পাচ্ছে, যে এত লোক দেখতে আসছে দূর দূরান্ত থেকে। এবং এই যে পুজোটা যেখানটা হয়েছে, সেই নিউল্যান্ডের মাঠে আরো ছোট ছোট পুজো আছে। তার পাশাপাশি এই এত বড় সরস্বতী এখনো পর্যন্ত কেউ দেখেনি বলে সাধারণ মানুষ বলছে। বেশ, এবার দেখুন সরস্বতী পুজোর মণ্ডপে কিভাবে ভিড়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, উলুবেড়িয়া কালীবাড়ির মণ্ডপে ভিড়, পদপিষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ করা হলো অনুষ্ঠান। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, আর দেখছেন ভিড়ের মধ্যে কেউ কেউ হাত তুলে উদ্বাহ নৃত্য করছেন। তার কারণ সেখানে ডিজে পাচ্ছে। হুড়োহুড়ি হওয়ার আশঙ্কায় এই ডিজে অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়। আবার একতরফা আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে পুলিশ এই অনুষ্ঠান বন্ধ করছেন, সেখানে আবার কারোর সঙ্গে তাদের বচসাও বেঁধে যায়। সেই ছবি আপনাদের সামনে, পুলিশ এবং উদ্যোক্তা ধস্তাধস্তি। দেবাশিস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, একটা এত বড় পুজো, সেই পুজোর একটা তো নিরাপত্তা ব্যবস্থা থাকবে, বা সেই ভিড় নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম থাকবে, সেটা কি গোটা মণ্ডপ জুড়ে ছিল না? দেখো, প্রথম কথা হচ্ছে এই পুজোটি বড়, এরকম কোন বড় পুজোর ঘটনা এটা একেবারেই মনে করছে না প্রশাসন। তাদের দাবি শুধুমাত্র ডিজে সাউন্ড বাজিয়ে সেখানে যুবক যুবতীদের আকর্ষণ করে সেই অঞ্চলটিকে একটি বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল। পুজো মণ্ডপে ঠাকুর দেখতে আসবে মানুষজন, তারা লাইন দিয়ে ঢুকবে, বেরিয়ে যাবে, সেটাই তো সবচেয়ে বড় কথা। কিন্তু সেখানে দেখা যাচ্ছিল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেখানে প্রায় 25 থেকে 30 হাজার যুবক যুবতী যারা ডিজে সাউন্ডের সঙ্গে ক্রমাগত নাচ গান করে যাচ্ছে, এবং ডিজে সাউন্ডের জেরে কার্যত এলাকা কিন্তু তটস্থ হয়ে পড়ে। এরপর পুলিশ প্রশাসন এসে প্রাথমিকভাবে সেই ডিজে বন্ধ করে দেওয়া হয়, এবং পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যাতে ধীরে ধীরে এখান থেকে মানুষ বেরিয়ে যায়। কারণ এই ছোট্ট এলাকায় যে রাস্তা দিয়ে মূলত এই মাঠটায় ঢোকা যায়, সেই মাঠে একটি মাত্র এন্ট্রি, তার কারণ অন্যদিকে গঙ্গা নদী রয়েছে। ফলে সেই কারণে কিন্তু পুলিশ অ্যানাউন্সমেন্ট করে, কিন্তু সেখানেও তাদের কিন্তু ক্ষান্ত করতে পারেনি, কার্যত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরবর্তীকালে পুলিশ ঠিক করে যে বিকালের পর সেই ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হবে। যখন এই ভাসান দেওয়ার পদ্ধতি শুরু করে, তখন এই কর্মকর্তাদের সঙ্গে কিন্তু বচসা, কার্যত এএসআইকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই এলাকায়। পরবর্তীকালে পুজো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ উদ্যোক্তাদের আবেদন মেনে সেখানে। বেশ, একদিকে বিশৃঙ্খলার ছবি দেখলেন পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করলো পরিস্থিতি, আবার অন্যদিকে পুলিশের হস্তক্ষেপে সরস্বতী পুজো হচ্ছে পুরুলিয়ার স্কুলে। বাগমুন্ডির শ্রাবণী প্রাথমিক স্কুলে বিক্ষোভ, সকাল 11টা পর্যন্ত পুজো শুরু না হওয়ার অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুজো শুরু।
কেন পুজো শুরু হয়নি সকাল 11টা পর্যন্ত? কথা বলি, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো রুমেলা, আমরা যেটা জানতে পেরেছি, সহশিক্ষক যিনি রয়েছেন তিনি বলেছেন যে প্রধান শিক্ষকের শারীরিক সমস্যার কারণেই পুজোতে দেরি হয়েছে এবং সকাল থেকে স্কুল পড়ুয়ারা একেবারে স্কুল চত্বরে উপস্থিত হয় এবং তারপরে দীর্ঘক্ষণ পুজো না হয় একেবারেই বাঘমুন্ডির সাবন্ডি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা তালা ঝুলিয়ে দেয়। দেরিতে শিক্ষক আসাতে শিক্ষককে স্কুলে ঢুকতে দেয়নি। এরপরে এই খবর পৌঁছায় একেবারেই বাঘমুন্ডি থানায়, সেখান থেকে পুলিশ আসে, পুলিশের মধ্যস্থতায় পুজো শুরু হয়, পুরোহিত আসে এবং অবশেষে পুলিশের মধ্যস্থতায় যে পুজো শুরু হয় তাতে সাবন্ডি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যে পুজো শুরু হয়েছে তারা বেজায় খুশি। তার কারণ পুলিশ এসে এই পুজো শুরু করেছে এবং এই পুজো শেষ হওয়া অবধি পুলিশ ওই স্কুল চত্বরেই ছিল এবং তারপরেই পুলিশ ওখান থেকে যায়। ফলে স্বাভাবিকভাবেই দেরিতে স্কুলে পুজো শুরু হওয়াতেই এই বিক্ষোভ গ্রামবাসীরা দেখাতে শুরু করে, স্কুলে তালা ঝুলিয়ে দেয়। তবে সব শেষে পুলিশের হস্তক্ষেপে পুজো হয় স্কুলে এবং এই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা। অন্যদিকে ছাত্রছাত্রীরাও বেজায় খুশি, তাদের স্কুলে দেরিতে হলেও সরস্বতী পুজো হয়েছে। রুমেলা, গ্রামবাসী এলাকায় ক্ষোভ দেখাচ্ছি যে ছেলেগুলো ছোট থেকে ছাত্র থেকে লাইন দিয়েছে কিন্তু স্কুল খোলা হয়নি। স্কুলে কারাগার ছিল, প্রশাসন এসআই বলছে যে প্রতিটা পূজা হয়ে যাক তারপর ফিরে তারা লাগুক। ওই জন্য গ্রামবাসী চাইছে যে দুজন শিক্ষককে এখান থেকে পড়াশোনা বলে কিচ্ছু সিস্টেমই নেই স্কুলটাতে। আয়োজন করে নিয়ে আপনার পুজো করার ইয়ে নিয়ে আমরা এসেছি, কিন্তু আমাকে গ্রামবাসীরা পুজো সম্পাদনে বাধা দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ভুল তো অবশ্যই হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, যে কারণে আমাদের বিশেষ করে অভিযোগ করেছেন ওনারা। বোলপুরে স্কুল গেটের বাইরে সরস্বতী পুজোয় বাঁধগোড়া প্রাথমিকের গেটে তালা। বাধ্য হয়ে দেখছেন ছবি, যেখানে গেটের বাইরেই পুজো অভিভাবকদের। প্রধান শিক্ষক না যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা, পরে প্রধান শিক্ষক গেলে উত্তেজনা ছড়ায়। কথা বলবো, ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে গন্ডগোলটা ঠিক কোথায় বাঁধলো? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 16 নম্বর ওয়ার্ডে নিচু বানগোড়া এলাকা, সেই এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে অন্যান্য বছর কিন্তু এই সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর আরাধনা হয়ে থাকে, কিন্তু এবছর অভিভাবকরা কি দেখলো, সকালবেলা থেকে দেখা গেল স্কুলের গেটে তালা বন্ধ রয়েছে এবং যথারীতি অভিভাবকরা স্কুলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে কিন্তু যোগাযোগ করেন যে কেন হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল। তারা স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি অসুস্থ ছিলেন, সেই জন্যই কিন্তু পুজো করা সম্ভব হয়নি এবং পরবর্তী সময় অভিভাবকরা সেই জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ঠিক তারপরেই বেশ কিছু অভিভাবক বাজার থেকে একটি সরস্বতী মূর্তি কিনে নিয়েছে, যে বন্ধ করা গেট স্কুলে সেই তার সামনে রেখে কিন্তু পূজা অর্চনা শুরু হয়। যখন বিক্ষোভ বাড়তে থাকে তখনই কিন্তু স্কুলের মধ্যে এসে হাজির হয় প্রধান শিক্ষক এবং সেখানে অভিভাবকরা তার উপর চড়াও হলে সেখানেও তিনি কিন্তু একই দাবি করেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং সেই জন্য পুজো করা সম্ভব হয়নি। পাশাপাশি যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু পুজোর দায়িত্ব নিতে চায়নি বলে এবছর পুজো করা যায়নি। যদিও অভিভাবকরা জানিয়েছেন এই ব্যাপারটা অভিভাবকদেরকে জানালে তারা কিন্তু পুজো করতে পারতো, স্কুলের মধ্যেই করতে পারতো, সেক্ষেত্রে বন্ধ গেটের সামনে সরস্বতী প্রতিমা রেখে কিন্তু পুজো করার কোনো প্রয়োজন ছিল না, এমনটাই কিন্তু অভিভাবকরা জানিয়েছেন। পরবর্তী সময় বোলপুর থানার পুলিশ গিয়ে সমস্ত বিষয়টি নিয়ন্ত্রণ করেছে এবং যিনি প্রধান শিক্ষক যার উপর চড়াও হয়েছিল তাকেও কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বোলপুর থানার পুলিশ। রুমেলা, আচ্ছা, আমার মনটা খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। তারপর বিভিন্ন রকম ভাবে অনেকজনকে বলা হলো, আমাদের কাউন্সিলরও ছিলেন, তিনিও ব্যবস্থা নিলেন। কারণ আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরেই পুজো করতে পারি। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, অনেকে শুনছে নাকি শরীর খারাপ, আসতে পারবে না, কেউ হয়তো থাকছে না, এরকম বিভিন্ন অজুহাত। আমি জোরহাট করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন, পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ।
আর এদিকে দেখুন বিশ্বভারতীতে মূর্তি পুজো নিয়ম না মেনে বিশ্বভারতীতে মূর্তি পুজো, বিশ্বভারতীর হস্টেলের গেস্ট রুমে সরস্বতী পুজো, এবিভিপি নেতার উদ্যোগে পুজো বলে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎই রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে নিয়ম বিরুদ্ধ একটা কাজ বলে অভিযোগ উঠছে, এবিভিপির তরফ থেকে কি ব্যাখ্যা? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীতে অর্থাৎ শান্তিনিকেতনে কিন্তু তারা সবসময় নিরাকারে বিশ্বাসী, কারণ কিনা তারা ব্রাহ্ম উপাসক, আর তার জন্যই নিরাকারে বিশ্বাসী। এখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত তেমনভাবে দেখা যায় না। আর সেখানেই একজন ছাত্র, যার নাম হচ্ছে দেবকুমার সরকার, সে শান্তিশ্রী বয়েজ হোস্টেলে কি করলো না, সরস্বতী পুজোর দিনে প্রতিমা নিয়ে এসে একদম যথারীতি পুজো করলো। যখন এই ছবি ভাইরাল হলো তখন দেখা গেল যে কি না তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সে কিন্তু এবিভিপির সমর্থক। এবং যখন আমরা এবিভিপি যারা ছাত্র নেতা রয়েছে বীরভূম বা বিশ্বভারতীতে, তাদের সঙ্গে যখন কথা বললাম যে এই ঘটনার সঙ্গে এবিভিপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ এবিভিপি শান্তিনিকেতন থেকে অনেক দূরে শ্যামবাটি বলে একটি জায়গা রয়েছে, সেখানে এবিভিপি পক্ষ থেকে এবছর প্রথম সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাস বা বিশ্বভারতীর হোস্টেলে কোনোভাবেই এবিভিপি কোনো পুজোর আয়োজন করেনি। যে করেছে সে সম্পূর্ণ একজন ওখানকার ছাত্র এবং তার বন্ধু বান্ধব নিয়ে বিশ্বভারতী যে শান্তিশ্রী হোস্টেল বয়েজ হোস্টেল, সেই বয়েজ হোস্টেলে গেস্ট রুমের মধ্যে সে পুজোর আয়োজন করেছে। এর সঙ্গে কোনোভাবেই এবিভিপি যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ করছে। এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ কি জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তারা জানিয়েছে সম্পূর্ণ অভিযোগ তারা খতিয়ে দেখবে, এবং সেক্ষেত্রে যারা দোষী এই ঘটনার সঙ্গে, দেবকুমার সরকার ছাড়াও যারা দোষী রয়েছে এই ঘটনার সঙ্গে, সেই সমস্ত ছাত্রদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা তারা করবে, এমনটাই কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষও জানিয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো নয়, এটা হচ্ছে ব্রহ্মাশ্রম। এখানে যারা প্রতিষ্ঠাতা তাদের কোনো মূর্তি সেভাবে নেই। এখানে মূর্তি পুজো সম্পূর্ণ বারণ। সেই প্রথাকে যারা ভাঙলো, আমরা এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি এবং খবর নিয়েছি যে এবিভিপি ছাত্র সংগঠনের কিছু ছেলে এটা করেছে। তো বিশ্বভারতী আধিকারিকের সঙ্গে কথা বলবো, আমরা অন্যান্য বিভাগেও কথা বলবো। এই যে বিশ্বভারতী আশ্রমের যে প্রথা ভেঙেছে, এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে। রবীন্দ্রনাথের হাতে গড়া যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মূর্তি পুজো এটা বিশ্বভারতীর নিয়ম রীতি ঐতিহ্য বিরোধী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হস্টেলের মধ্যে এই যে আজকে মূর্তি পুজো করা হলো, তা সরাসরিভাবে রবীন্দ্রনাথ আদর্শকে অপমান করা হলো এবং আমাদের যে ঐতিহ্য যে নিয়ম তার অবমাননা করা হলো। এখানে এই ওয়ার্ডেনদের কি অনুমতি ছিল, তাদের অনুমতি ছাড়া কিভাবে বহিরাগতরা ঢুকলো, এবং এটা অবশ্যই শোনা যাচ্ছে যে এর পিছনে বিশেষ একটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে। বিষয় হচ্ছে, আমার কাছে প্রথমত এই বিষয় নিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে কোনো সরস্বতী পুজো হয়েছে কিনা আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে এবিভিপি বোলপুর নগর এবছর প্রথম সরস্বতী পুজো অর্গানাইজ করে, সেটা সামবাটি যে জায়গা আছে বোলপুরের মধ্যে, সেই সামবাটি তোমরা ক্যাম্পাস থেকে অনেকটা দূরে আমাদের ইউনিটের তরফ থেকে এবছর আলাদা করে এবিভিপি সরস্বতী পূজা করেছে। যদি শান্তিশ্রী বয়েজ হোস্টেলে কোনো সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকতে পারে, এর সঙ্গে সংগঠনের কোনো যোগাযোগ নেই। বাংলায় সরস্বতী পুজোর মন্ত্রপাঠ, পূর্ব বর্ধমানের স্কুলে বাংলায় মন্ত্রপাঠ, সংস্কৃতের বদলে বাংলায় মন্ত্রোচ্চারণ, মাতৃভাষায় অঞ্জলি দিয়ে খুশি পড়ুয়ারা। প্রতিদিন সরস্বতী তোমাকে প্রণাম, বেদ বেদান্ত বেদাঙ্গ জ্ঞানের আধারে এই চন্দন বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে, কালি ও কলম সাথে সরস্বতী তোমাকে প্রণাম। দেবী তুমি আগলে রাখো আমাকে দিন রাত্রি। কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শরদিন্দু, খুব সুন্দর করে শিক্ষাবিদ পবিত্র সরকার বলছিলেন একটা কথা, যে আমি যা বুঝি না তার থেকে আমি সত্যিই কিছু শিখি না। এখানে পড়ুয়ারা তারাও তো বেশ খুশি, এই অভিনব উদ্যোগ হঠাৎ কেন? দেখো, এই পূর্ব বর্ধমানের জামালপুরের মোশাগ্রাম সারদা মিশন শিক্ষণ কেন্দ্র, এবং এখানে এরা কিন্তু কয়েক বছর ধরেই এই ভাবনা ভেবে আসছিল, এবং সেই মতো এবছর থেকে চালু হলো বাংলায় পুজো পদ্ধতি। শুধু তাই নয়, বাংলায় অঞ্জলি দিলেন পড়ুয়ারাও। মারুত কাশ্যপ একজন লেখক,
তিনি এই মন্ত্র লিখেছেন এবং এতে যে সংস্কৃত মন্ত্রের যে মূল ধারা বা মাধুর্য তা পূর্ণ মাত্রায় বজায় রয়েছে এবং তার কাব্যিক গুণ আরও অনেকটা বেড়েছে, এমনই দাবি হচ্ছে স্কুল কর্তৃপক্ষের। এবং পড়ুয়ারা যেটা বলছে যে এতদিন সংস্কৃতে তারা মন্ত্র বলতো ঠিক, কি মায়ের কাছে নিবেদন করছে তা অতটা বোধগম্য হতো না, কিন্তু বাংলায় যেহেতু তারা বলতে পারছেন মায়ের কাছে শিক্ষা দাও জ্ঞান দাও বলতে পারছেন, তার মধ্য দিয়ে তাদের আরতিটা আরও বেশি করে যেন মায়ের কাছে পৌঁছচ্ছে এমনটাই বোঝাতে চাইছে তারা। তার স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় এই মন্ত্র উচ্চারণ করতে পেরে অঞ্জলি দিতে পেরে পড়ুয়ারা খুবই খুশি এবং স্কুল কর্তৃপক্ষও বলছে যে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে এই পদক্ষেপ একটা মাইলস্টোন হয়ে থাকবে, কারণ বাংলায় পুজো এই মন্ত্র কোথাও চালু ছিল না এবং সেই স্কুলে এইভাবে চালু করলো। এবং এই যে মন্ত্র যিনি লিখেছেন মারুত কাশ্যপ, তিনি বাংলা ভাষায় সরস্বতী পুজো পদ্ধতি নামে একটি বইও লিখেছেন এবং সেই বইয়েরও আজকে প্রকাশ হলো। সব মিলিয়ে স্কুল কর্তৃপক্ষ চাইছে এই যে বাংলা ভাষায় সংস্কৃত ইউনেস্কো বলে যে প্রতিষ্ঠান আছে তাদের একটা এই ব্যাপারে কথা আছে যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না। আমি বলবো এই মন্ত্রের ব্যাপারেও এই কথাটা বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না। এটা খুবই শক্ত কাজ, কঠিন কাজ। প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রটা লিখতে শুরু করি, এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে অন্তমিল দিয়ে, তখন খুবই শক্ত মনে হয়েছে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো হবে, এটা চিরাচরিত প্রথা। রীতিকে ভাঙা হয়নি, কোনো ক্রমকে এদিক ওদিক করা হয়নি, প্রত্যেকটা রীতিকে রেখে শুধুমাত্র সংস্কৃত মন্ত্রগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেই অনুবাদটা কবিত্বগুণে মন্ত্র হয়ে ওঠে। খুব শক্তিশালী বাংলায় এবং ছন্দবদ্ধভাবে তিনি কিন্তু এই মন্ত্রগুলোকে বাংলা মন্ত্রে রূপান্তর করেছেন। আজকে এখানে প্রথমবার আমরা বাংলা ভাষাতে যারা পুজো করতেন তারা মন্ত্র বলতো, আমরা শুধু অঞ্জলি দিতাম, কিন্তু আমরা ঠিক বুঝতাম না এর মানে। আজকে এই যে বাংলা ভাষায় অঞ্জলি দিয়ে আমরা মন্ত্রের সব মানে বুঝে সত্যি আমরা খুব ভালোভাবে আজকে অঞ্জলি দিই। গোঘাটে সরকারি হাসপাতালে সরস্বতী পুজোয় সামাজিক বার্তা, কন্যা সন্তান বাঁচানোর বার্তা। বাগদেবীর আরাধনায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে কেমন উদ্যোগ জানবো আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো রুমেলা, আমরা সাধারণত দেখি বিভিন্ন ক্লাব থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বাগদেবীর আরাধনায় মাতে, তবে একটা অন্যরকম চিত্র দেখা গেল কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। তারা কন্যা সন্তান বাঁচানোর বার্তা দিয়ে এবার সরস্বতী পুজো পালন করলো একেবারে হাসপাতাল চত্বরে। হাসপাতালের নার্স থেকে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সকলেই এই পুজোর আয়োজন নিজেরা করেন এবং বিভিন্ন থিম যেটা সাজানো হয়েছে, বিভিন্ন পোস্টারে সাজানো হয়েছে, সেখানে কন্যা সন্তান বাঁচানোর বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্যকর্মী, যে মহিলা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের স্পষ্ট দাবি যে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আরামবাগের যিনি সাংসদ রয়েছেন তিনিও নিজে একজন মহিলা। তাই মহিলারাও যে পারে সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতেই কিন্তু তাদের এই উদ্যোগ। সেই কারণেই এই নতুন একরকম অভিনব সরস্বতী পুজোর আয়োজন করলেন কামারপুকুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুজো করলেও আর দিকে নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের। সরস্বতী পুজো দেখে ফেরার পথে দুর্ঘটনা, তেহট্টের কানাইখালীর ঘটনা। বাইক দুর্ঘটনা, সেখানে করিমপুর থেকে তেহট্টে ফেরার পথে এই পথ দুর্ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, দেখো রুবেলা, যেটা জানা গিয়েছে গতকাল রাতে তেহট্টের আস্তলনগরের বাসিন্দা 4 বন্ধু তারা একটি বাইকে চেপে করিমপুরের দিকে ঠাকুর দেখতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর পরে তারা খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং কিছুটা দূরে কানালখালীর বাজার এলাকায় একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। এর ফলে এই বাইকে থাকা 4 জন খুব গুরুতর জখম হন। এদের মাথায়, কারোর মাথাতে এই হেলমেট ছিল না। এদের উদ্ধার করে প্রাথমিকভাবে নাজিরপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং 2 জন তখনও বেঁচে থাকার জন্য তাদেরকে গুরুতর আঘাত হয়, তাদেরকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীকালে সেখানে তাদের মৃত্যু হয়। আজ তাদের
তাদের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটা আটক করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। রুমেলা। বেশ। কল সেন্টার খুলে মার্কিন নাগরিকদের প্রতারণা। সোনারপুরে কল সেন্টারে পুলিশের অভিযান। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো 3 জনকে। ধৃত জয় হালদারে ফ্ল্যাট গাড়ি বাজেয়াপ্ত একাধিক ল্যাপটপ ও ফোন। কল সেন্টারে বিভিন্ন সফটওয়্যারের হদিশ। চীন থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই প্রতারণা। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সাইবার ফ্রড নিয়ে ইতিমধ্যেই একদিকে যেমন কলকাতা পুলিশ লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন ভুয়ো বা ফেক কল সেন্টারে, একই সঙ্গে রাজ্য পুলিশের যে সাইবার উইংস রয়েছে তাদের তরফে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তারা যেমন খবর পাচ্ছে সেই মোতাবেক সেক্ষেত্রে সোনারপুর এলাকার মানিকপুরে একটি ভুয়ো কল সেন্টার খুলে মার্কিন নাগরিকদের প্রতারণা করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযান চালানো হয়েছিল রাজ্য সাইবার উইংসের তরফ থেকে। সেখানে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং জয় হালদার বলে যে অভিযুক্ত রয়েছে তার 2টো ফ্ল্যাট, একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত বিভিন্ন টেক স্যাভি বা টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে মার্কিন নাগরিকদের প্রতারণা করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে এসছে। সেক্ষেত্রে প্রায় 10 লক্ষ টাকারও বেশি ক্রিপ্টোকারেন্সির সেখানে প্রতারণার অভিযোগ আসছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বা এদের মাধ্যমে বা এদের চক্রের আর কেউ রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু এক্সামিন করতে চাইছে রাজ্য সাইবার বেশ। নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, আর এবার ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও নজরদারি। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নজর স্বাস্থ্য দপ্তরের। শিশু প্রসূতিদের ওষুধের ক্ষেত্রে ব্যাচ নাম্বার ধরে পরীক্ষা। ওষুধ স্যালাইন নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কেন ন্যায্য মূল্যের দোকানেও বাড়তি নজর স্বাস্থ্য দপ্তরের? বিস্তারিত জানাবেন অভিজিৎ চন্দ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ। রুমেলা, ন্যায্য মূল্যের ওষুধের দোকান রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেই প্রায় এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান বা ফেয়ার প্রাইস মেডিসিন শপ রয়েছে। এবং এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান সেখানকার ওষুধের গুণগত মান নিয়ে আগেও বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল। এবং তারপরে সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে স্যালাইন বিতর্ক, তারপরে সেখানকার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে স্যালাইন কিনে রোগীর পরিবার অভিযোগ করেছিল যে সেই স্যালাইনে নাকি ছত্রাক রয়েছে। এবং তারপরে রাজ্য স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে এবং আজকে এই নিয়ে বৈঠক হয় রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওদের সঙ্গে। এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা প্রতিনিয়ত এই ওষুধ পরীক্ষা করবে। মূলত শিশু এবং প্রসূতিদের যে সমস্ত ওষুধ রয়েছে এবং স্যালাইন রয়েছে সেগুলো মাসে একবার, ন্যূনতম পারলে সপ্তাহে একবার করে পরীক্ষা করা হবে, যাতে কোনো রকমভাবে ওষুধের গুণগত মানের সঙ্গে সমঝোতা না করা হয়, ওষুধের গুণগত মানের সঙ্গে কোনো রকম ভাবে আপোষ না করা হয়। এবং বিধায়ককে টার্গেটে নজরে ব্যবসায়ী। পুলিশের নজরে বৈষ্ণবনগরের ব্যবসায়ী সাবিত্রী মিত্রের গাড়ি ধাওয়ার অভিযোগ। বারবার বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টা। ব্যবসায়ী সানিজ আক্তারকে জিজ্ঞাসাবাদ। বিধায়কের অভিযোগ বাজেয়াপ্ত গাড়ি। কথা বলবো সেবক দেব শর্মা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, বৈষ্ণবনগরের যে ব্যবসায়ী মুহূর্তে পুলিশের নজরে, তার কি পরিচয় আর তিনিই বা কেন টার্গেট করলেন বিধায়কের গাড়িতে? কেন অনুমান করা হচ্ছে তা? একদমই, দেখো, এই ব্যবসায়ীর নাম সানিজ আক্তার। তিনি বৈষ্ণবনগরের 18 মাইল এলাকার বাসিন্দা। তিনি ডিস্ট্রিবিউটরের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি মানিকচকে বিভিন্ন সময়তেই যান। গত শনিবার রাতে তিনি ওই রাস্তা দিয়ে ফিরেছেন, এমনটাও তিনি স্বীকার করছেন। সাবিত্রী মিত্র তিনি অভিযোগ করেছিলেন যে গত শনিবার রাতে যখন মানিকচক বিধানসভা থেকে তিনি ইংরেজ বাজারের দিকে ফিরছিলেন, সেই সময় একটি গাড়ি দিয়ে তাকে একাধিকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়, তাকে টার্গেট করা হয়েছিল। আর তিনি কয়েকটি নাম্বার পুলিশকে দিয়েছিলেন, কয়েকটি ডিজিট দিয়েছিলেন গাড়িটির। সেই সাবিত্রী মিত্র দেওয়ার নম্বরের ভিত্তিতেই সেই গাড়িটিকে আটক করা হয়েছে, যেটা সন্দেহভাজন গাড়ি। আর এই ব্যবসায়ী তিনি বলছেন যে তিনি মানিকচক থেকে ফিরছিলেন ঠিকই, প্রতিদিনই তিনি বেশিরভাগ দিনই ফেরেন। সেক্ষেত্রে গাড়িতে কাজ বন্ধ থাকে এবং তিনি গান শুনে ফেরেন, এমনই তার অভ্যাস। ফলে সেই দিন গাড়িতে আসার সময় অনেক গাড়িকে তিনি যেমন ওভারটেক করেছেন, অনেক গাড়িকে তিনি ছেড়েও দিয়েছেন। এর মধ্যে কোনো গাড়িতে সাবিত্রী মিত্র ছিলেন এমন কোনো ঘটনা তার জানা নেই। সাবিত্রী মিত্রকে টার্গেট করার প্রশ্নও ওঠে না, কারণ সাবিত্রী মিত্রের সঙ্গে তিনি বাড়ি যাচ্ছিলাম,
তারপর রাস্তায় কি হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। মানিকচক থানা থেকে লোক গেছিল, তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সবকিছু বললাম। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কি করে জানো? এবার কে কার গাড়ি ফলো করে? আমার ওরকম আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত। আমার পুলিশ আটক করেছেন, ইনভেস্টিগেশন করছেন, ওদের যেগুলো মুভমেন্ট, ওদের চলার পথে যেগুলো সব কল লিস্ট গুলো বার করে দেখুক। পুলিশ যেটা কাজ করছেন তাতে আমরা খুশি আছি। কারা এটা করেছে এটা একটা জিনিস কিছুটা বার করা উচিত। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা ভালো বলবো দেখতে পারে। নৈহাটির গৌরীপুরে অর্জুন সিং এর নামে পোস্টার। গত শুক্রবার তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন ঘিরে চাপানোতর তুঙ্গে অর্জুন সিং এর অফিস সিং ভবনে আগুন ভাঙচুর। এবার সন্তোষ যাদব কেন খুন হলেন তার জবাব চেয়ে অর্জুন সিং এর নামে পড়ল পোস্টার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর রাজনৈতিক খুনের সঙ্গে অর্জুন সিং এর প্রত্যক্ষ বা পরোক্ষ মদত আছে, দাবি নৈহাটি পুরসভার পুর প্রধানের। তৃণমূল কাছে তো আর কোনো কাজ নেই, পোস্টার দিয়েছে, আমার প্রচার করছে, আমি থ্যাঙ্কস জানাচ্ছি, ওকে প্রচার করছে। কিন্তু ও যে গুন্ডামি করেছে পার্থভূমি, ওরও পোস্টার পড়বে, আপনি দেখবেন। এই না, পোস্টার তো নন পলিটিক্যাল। সন্তোষ যাদব কোনটা অবশ্যই পলিটিক্যাল। প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্জুন সিংয়ের মদত আছে এবং ছিল, এবং আমরা মনে করি আছে। আবাসের তালিকায় রাজপুত্রদের নাম। আবাসের ঘর করতে গিয়ে বিপাকে রাজবাড়ির 2 সদস্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজোল রাজবাড়ি। আর এই বাড়ির একটি অংশকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু সেই অংশে আবাসের বাড়ি তৈরির অভিযোগ ওঠে রাজবাড়ির 2 সদস্যদের দিকে। আর তারপর উভয় সংকট রাজপুত্রদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, এক তো তাদের মাথার উপর ছাদ নিয়েই সমস্যা, তার উপর যদি এই হাল হয়, এই সরকারি জমিতে বাড়ি করতে গিয়ে যদি তাদেরকে এইভাবে তাদের দিকে অভিযোগের আঙুল ওঠে, তাহলে উপায় কি এরপর? দেখো রুমেলা, প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ ভূমি দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে ওই জায়গা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ রাজ্য সরকার ওই জায়গা নিয়ে নিয়েছে। এবং যেই রাজ পরিবার অর্থাৎ নারাজুল রাজ পরিবার, সেই পরিবারের যে জায়গা, সেই জায়গা কিন্তু হেরিটেজ স্বীকৃত হয়েছে, সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে। অতএব সেই জায়গায় কোনোভাবেই পরিবারের সদস্যরাও তারা বাড়ি করতে পারেন না। কিন্তু পরিবারের সদস্যরা তারা বলছেন যে তারা নাকি লিখিত তাদের কাছে কাগজ রয়েছে, তাদেরকে রাজ পরিবার থেকেই তাদেরকে এই জায়গা পাট্টা দেওয়া হয়েছে বলে দাবি করছেন। কিন্তু আমরা যে ভূমি দপ্তরের যে পোর্টাল, সেখানে দেখা যাচ্ছে যে এইটি সরকারি খাস জায়গা, অতএব সেই জায়গায় কোনোভাবেই আবাস যোজনার বাড়ি তৈরি করা যাবে না, সেই নোটিশই দিয়ে এসেছে ভূমি দপ্তরের আধিকারিকরা। এর ফলেই চরম সমস্যায় পড়েছেন নারাজল পরিবারের 2 সদস্য। তারা বাড়ি করতে গিয়েও কিন্তু বাড়ি বন্ধ রেখেছেন। তারা চাইছেন প্রশাসন পুরো বিষয়টি দেখে এগরায় জমি দখলের চেষ্টায় ধুন্ধুমার, আর জমি দখলের চেষ্টায় লাঠি নিয়ে হামলা। ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের বড়দা গ্রামের ঘটনা। বাধা দিলে তুমুল মারপিট, তুলকালাম। জমি মালিকের স্ত্রীর শ্লীলতাহানিরও অভিযোগ। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের। কথা বলবো পঙ্কজ দাসের, অতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানি রাখি, এগরা 1 নম্বর ব্লকে যেখানে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে মির্জাপুর এলাকার বাসিন্দা, তার বর্দা যেখানে মৌজা রয়েছে, বর্দা মৌজায় তাদের জমি ছিল। সেই জমি তারা দীর্ঘদিন ধরে কিন্তু চাষাবাস করে আসছেন। হঠাৎই তারা আসে, দেখে একজন দুষ্কৃতী লাঠি সোটা নিয়ে তাদেরকে তাড়া করে এবং মারধরও করে, এবং তার স্ত্রীর কিন্তু শ্লীলতাহানির অভিযোগ করে, এমনটাই কিন্তু দাবি করছে। সেক্ষেত্রে লাঠি সোটা নিয়ে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল সৃষ্টি হয় ওই জমি, যেখানে রোপণ করা জমির উপরে। তুমি ছবিতেই পুরো স্পষ্ট বুঝতেই পারবে এই যে মারধরের ঘটনা। সেক্ষেত্রে যে এই যে জমির মালিক, তারা জানাচ্ছেন যেখানে তারা দীর্ঘদিন ধরে জমি চাষ করে আসছে, হঠাৎই তারা কয়েকজন দুষ্কৃতী এসে বলছে ওই জমি নাকি তাদের, তারা কিনেছেন, তারা 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, এমনটাই কিন্তু দাবি করছে। তবে তারা জমির মালিক, তারা এই অভিযোগ নিয়ে কিন্তু তারা সাব ডিভিশন কোর্টে তারা দ্বারস্থ হয়, সেখানে তারা রায় পায়। যারা দখলদার রয়েছে তারাই কিন্তু দখল করবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। সেক্ষেত্রে যে ঘটনা, দেখুন, কখনো ঠান্ডা কখনো গরম। আর আগামী 2 দিন যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, 2 থেকে 4 ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়া। 6 ফেব্রুয়ারি থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কথা বলবো বিশ্বজিৎ মিশ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ,
এই যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, শীত কি ফিরতে চলেছে নাকি না এরকম ঠান্ডা গরম চলতেই থাকবে? না, স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে আসার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আর উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে এবং আগামী 4-5 দিন একরকম থাকবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার এই 2 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। অর্থাৎ যে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আমরা দেখছি যে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এটাই 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। যদিও এই মুহূর্তে স্বাভাবিক তাপমাত্রা কলকাতাতে 15-16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কাজেই এই যে স্বাভাবিক তাপমাত্রা তার থেকেও ওপরে তাপমাত্রা থাকবে, যদিও সেই তাপমাত্রাও বেশি দিন স্থায়ী হবে না। বৃহস্পতিবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ এবং বৃহস্পতিবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 24 থেকে 48 ঘন্টা পরবর্তীতে এই তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ এই যে তাপমাত্রা একবার কমবে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং আবার শনি রবিবার খামখেয়ালিপনা চলতেই থাকবে। বিশ্বজিৎ, ধন্যবাদ।